দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় চলছে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। রায় ঘোষণা হতে পারে 7 জুন রোববার। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে যুবদলের 151 সদস্যের কমিটি ঘোষণা। উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। রিসাইকেলের নামে পুরান ঢাকায় গড়ে উঠেছে প্লাস্টিকের অবৈধ কারখানা আর রাসায়নিকের গোডাউন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দুর্ঘটনার সংখ্যা। মবের ভয়ে থমকে আছে অভিযান। সারা বাংলাদেশে মাল এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। একটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। ঈদের আগে পরের দুর্ঘটনায় 281 জনের মৃত্যু। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন। 292টি দুর্ঘটনার প্রায় অর্ধেকই ঘটেছে মোটরসাইকেলের কারণে। বিদ্যুতের দাম বৃদ্ধিতে নতুন করে আয় ব্যয়ের হিসাব করছে সাধারণ মানুষ। বড় ধাক্কা আসবে উৎপাদন খাতে, কৃষিতেও পড়বে বিরূপ প্রভাব। বিদ্যুৎটা গুরুত্বপূর্ণ, যেহেতু বললাম বিদ্যুতের দাম বাড়লে সব পণ্যের যেহেতু দাম বেড়ে যায়, আসলেই কষ্টদায়ক হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। 800 থেকে মনে হয় আসতেছে এখন 1700 টাকা, তাহলে 800 টাকায় বাড়ছে। যদি আরও বাড়া তাহলে আমাদের তো শোষণীয় অবস্থা যাইতেছে। আসন্ন বাজেটে সামান্য বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সীমা। গ্রাম থেকে শহরে ছড়িয়ে দেওয়া হবে কর জাল। সারা বছরই জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় চলছে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন। আদালতে নিজ নিজ দাবির সপক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেছে উভয় পক্ষ। যুক্তিতর্ক শেষে এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল অভিযুক্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী আত্মপক্ষ সমর্থন করেন। নিজের দোষ স্বীকার করে প্রকাশ্যে আদালতের কাছে ক্ষমা চান সোহেল রানা। তবে দোষ অস্বীকার করেন তার স্ত্রী স্বপ্না খাতুন। এর আগে 2 জন রামিসা হত্যা মামলায় তার পরিবার, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তা সহ 16 জন সাক্ষ্য দেন। জুনের 1 তারিখ থেকে মামলার বিচার কাজ শুরু হয়। সন্তান হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি চায় রামিসার পরিবার। এই মুহূর্তে জর্জ কোর্টে আছেন সহকর্মী রাব্বি হোসেন, তার সঙ্গে কথা বলতে চাই বিস্তারিত জানার জন্য। রাব্বি, কবে নাগাদ রায় ঘোষণা হতে পারে আর নতুন কি তথ্য আপনি জানতে পারলেন? ছোঁয়া, শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক চলছে। এখানে যুক্তিতর্ক এখন উপস্থাপন করছেন যিনি বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি মূলত যে 16 জন জবানবন্দি দিয়েছেন, তাদের যে জবানবন্দির মধ্য দিয়ে কী কী বিষয় প্রমাণিত হয়েছে সেই তথ্যপত্র তিনি আদালতের কাছে বিশ্লেষণ করছেন। বিভিন্ন রায়ের যে নজির সেগুলো আদালতের কাছে তিনি তুলে ধরছেন এবং সেখানে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন যে ধারায় অভিযোগ আনা হয়েছে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে, সেই ধারায় কী ধরনের শাস্তির বিধান রয়েছে সে বিষয়ে তিনি তার ব্যাখ্যা, যে আইনি বিশ্লেষণ সেটি তিনি তুলে ধরছেন। পাশাপাশি 16 জন সাক্ষীর জবানবন্দিতে যে বিষয় উঠে আসছে যে শিশু রামিসাকে হত্যা, ধর্ষণ, আলামত ধ্বংস, আসামি সোহেল রানাকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করা, এই বিষয়গুলো যে যতজন সাক্ষী বলেছেন সেই বিষয়গুলো তিনি বিশ্লেষণ করছেন। পাশাপাশি এখানে তদন্তকারী কর্মকর্তা এবং তিনি যে আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় তিনি জবানবন্দি দিয়েছিলেন সোহেল রানা, সেই বিষয়ে তিনি নিজেই যেহেতু দোষ স্বীকার করেছিলেন যে তিনি হত্যা করে, ধর্ষণ করে তিনি পালিয়ে গিয়েছেন, সেই বিষয়গুলো তিনি বিশ্লেষণ করছিলেন। এবং বারবারই এখানে পাবলিক প্রসিকিউটর যিনি রয়েছেন তিনি বলছিলেন যে তিনি নিজেই যেহেতু প্রকাশ্য আদালতে দোষ স্বীকার করেছেন, তিনি প্রথমেই এই মামলাটি এই মামলাটি প্রমাণে তিনি ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রমাণিত, সেই বিষয়ে আরও তিনি বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন। তবে এখন পর্যন্ত আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স যিনি রয়েছেন তিনি তার যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটি করার এখনও শুরু করেননি। তিনি হয়তো শুরু করলে আমরা আরও বলতে পারবো যে তার যে ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ তিনি তার আসামির পক্ষে, অর্থাৎ তিনি তার মক্কেলের পক্ষে কী ধরনের আইনি যুক্তি তুলে ধরেন, তিনি হয়তো চাইবেন যে তার যিনি মক্কেল
রয়েছেন রাষ্ট্রনিযুক্ত স্টেট ডিফেন্স হিসেবে, সেই বিষয়ে তিনি তার আসামির খালাস বা অব্যাহতি চেয়ে তিনি তার যে যুক্তি সেটি তিনি তুলে ধরবেন। যেহেতু এখনও বিচার কার্য চলছে এবং আজকের এই যুক্তিতর্কের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং আজকে এই যুক্তিতর্ক শেষ হওয়ার পরে রায়ের জন্য একটি দিন ধার্য করবেন বিচারক, এবং ধারণা করা হচ্ছে যে রবিবারের মধ্যেই হয়তো এই রামিসা হত্যা মামলার যে এই রায়টি সেটি ঘোষণা হয়ে যাবে। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে, যেহেতু এখন পর্যন্ত যুক্তিতর্ক শেষ হয়নি। শেষ হলে রায়ের দিন ধার্য করার জন্য রাষ্ট্রপক্ষ থেকে একটি আবেদন করবেন, তখন আমরা আসলে বিস্তারিত আরও জানতে পারবো যে কখন বা কবে এই রায়টি ঘোষণা হবে। তবে যেহেতু 16 জন সাক্ষ্য দিয়েছেন এবং সেখানে রামিসার পরিবার সাক্ষ্য দিয়েছেন, চিকিৎসকরা দিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা দিয়েছেন, ম্যাজিস্ট্রেট সাক্ষ্য দিয়েছেন, তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন, সকলের সাক্ষ্যতেই উঠে এসেছে রামিসাকে কিভাবে ধর্ষণ এবং হত্যা করা সেই বিষয়টি। রাব্বি, আপনাকে অনেক ধন্যবাদ। আংশিক কমিটি ঘোষণার প্রায় 2 বছর পর 151 সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। যুবদল 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, এছাড়াও সহ সভাপতি পদ পেয়েছেন কামাল আনোয়ার আহমদ, মাহফুজুর রহমান মাহফুজ, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, ফেরদৌস আহমেদ মুন্না, রফিক আহমেদ ডলার, সাইদ ইকবাল মাহমুদ টিটু। আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক, এজমুল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, রবিউল ইসলাম নয়ন ও সাজ্জাদুল মিরাজের মতো সাবেক ছাত্রদল নেতারা। উদার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় বিএনপি, কিন্তু নির্বাচনের আগে জামায়াত ইসলামীর জয়ের হাইপ তোলা হয়েছিল সবখানে, কিন্তু মানুষ ভুল করেনি, বিএনপিকে বেছে নিয়েছে। আর এমন মন্তব্য করেছেন বিএনপির সহ মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিআইবি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখনও আধিপত্যের বাইরে, সামনেও প্রভাব মুক্ত থাকতে চায় বাংলাদেশ। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক কূটনীতির মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে দেশ পরিচালনা করছে। নিজের স্বার্থ ভিত্তিক বৃহত্তর ঐক্যের দ্বার খোলা রেখেছে সরকার। আপনার আমাদের ঝিনাইদহ ক্যাডেট করতেই আমরা বাধ্য এবং সম্ভবত আমি কথা বলবো বাংলাদেশের ইতিহাসের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত জনপ্রিয় কেন ছিলেন, যে কথা এখানে বলেছেন আমাদের মনিরুজ্জামান সাহেব তার বক্তব্যের মধ্যে বলেছেন, যে মূল বিষয়টা ছিল যে বাংলাদেশ যেভাবে দেখতে চায় বাংলাদেশকে, মানুষ বাংলাদেশকে যে সমস্ত প্রভাবের বাইরে, আধিপত্যের বাইরে কি আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো, সেই বিষয়টা দেখতে চায় বাংলাদেশের মানুষ। আপনি খেয়াল করে দেখবেন, যখন ক্রিকেট খেলা হয় বাংলাদেশের সঙ্গে, যখন আপনার পাকিস্তানের খেলা হয় তখনও তারা বাংলাদেশের পক্ষে চিৎকার করে, আবার যখন আপনার ভারতের বিরুদ্ধে খেলা হয় তখনও একইভাবে চিৎকার করে। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দেশে ফিরেছেন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করবেন তারা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন ডক্টর খলিলুর রহমান। মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন তিনি। 2 জুন জাতিসংঘে সাইপ্রাসকে হারিয়ে 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। দর্শক, এই পর্যায়ে আমরা একটু সচিবালয়ে যুক্ত হতে চাই। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দিনের কি কি কর্মসূচি সম্পন্ন হলো, সে সাথে পররাষ্ট্রমন্ত্রীর তো প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের কথা রয়েছে, সেটি কখন নাগাদ হতে পারে? এখন পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে আসেননি, হয়তো দুপুরের যে লাঞ্চের একটি বিরতি রয়েছে সেই বিরতির সময়টাতে তিনি সাক্ষাৎ করতে পারেন, এরকম একটি ইঙ্গিত পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত নয়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু তিনি বাংলাদেশে এসে পৌঁছানোর পরে হয়তো কিছুক্ষণ রেস্ট নিয়ে এখানে আসার কথা রয়েছে এবং তারপরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন। তার আগে
প্রধানমন্ত্রীর যে ব্যস্ত প্রতিদিনের ব্যস্ত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে সকাল থেকেই তিনি নানা ধরনের মিটিং করেছেন। সকালে ইউএনডিপির সঙ্গে একটি বৈঠক হয়েছে। এরপরে শিল্প মন্ত্রণালয়ের যে বন্ধ শিল্প কলকারখানাগুলো রয়েছে সেগুলো চালুর বিষয়ে, সেগুলো প্রথম থেকেই এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই কার্যক্রমটি শুরু করেছে এবং এরই অংশ হিসাবে বেশ কিছু শিল্প কলকারখানা চালু করা হয়েছে। সেগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক ছিল। এখন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠক রয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কার্যক্রম নিয়ে, এবং এরপরে বিরতি। এই বিরতিতেই মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, এবং এই সাক্ষাতে মূলত তিনি যেহেতু এই সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ণকালীন সময়ে, সেই সময়টাতে এই মন্ত্রণালয়ের যে তিনি যেহেতু পদত্যাগ করবেন নাকি তিনি ছুটিতে যাবেন সেই বিষয়টি নিয়ে হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে, এবং তিনি যদি ছুটিতে যান সেই সময়টাতে তার যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে হয়তো প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা চাইতে পারেন। এইসব বিষয়ে তাছাড়া এই সাধারণ অধিবেশনে তিনি যখন সভাপতি নির্বাচিত হন তার আগে 6টি পরিকল্পনার কথা বলেছেন। সেই পরিকল্পনাগুলো কি সেটি নিয়েও হয়তো প্রধানমন্ত্রীকে তিনি অবহিত করতে পারেন, এবং এটি বাংলাদেশ এই যে সরকার বিএনপি সরকারের একটি কূটনৈতিক সাফল্য বলা যায়, এবং সেই কারণেই প্রধানমন্ত্রী কিন্তু সাথে সাথে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনন্দন জানিয়ে খলিলুর রহমানকে। সেই বিষয়ে সবকিছু মিলে আজকের এই পররাষ্ট্রমন্ত্রী যিনি জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন, সেই হিসাবে আজকে তার সঙ্গে যে সাক্ষাৎ পর্বটি সেটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। সেটির জন্য মূলত এখানকার গণমাধ্যম কর্মীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং সেই সাক্ষাতের খবর আপনার কাছ থেকে জেনে নেব। অনেক ধন্যবাদ আপনাকে। আগামী 1 বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমু হেসানুল হক মিলন। আগামী 2 মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করবে সরকার। সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিশুদের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। জানান, সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। শিক্ষার্থীদের ইউনিফর্ম ছাড়া রাখা হবে না, অবকাঠামোহীন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে শিশুদের হাত ধরেই। এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা হবে আনন্দময়, সৃজনশীল ও মূল্যবোধ ভিত্তিক। তিনি আরও বলেন, ক্রীড়া ও সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক, দক্ষ, যোগ্য হিসেবে গড়ে তোলা হবে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। মিড ডে মিলের চালু করা হয়েছে। এই বছরের মধ্যেই প্রত্যেকটি স্কুলের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যেখানে আনন্দময় ব্যবস্থা তৈরি হবে। সেখানে আমাদের শিক্ষার্থীরা ক্রীড়া এবং সংস্কৃতিকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। আমাদের স্কুলগুলোতে কেউ বিএনসিসি করবে, কেউ স্কাউট করবে, কেউ গার্লস গাইড করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যেখানে কেউ বাংলা এবং ইংরেজির পাশাপাশি ফ্রান্স, ইটালি বা জার্মানির ভাষা শিখবে। প্লাস্টিক রিসাইকেলের নামে উল্টো চলছে বর্জ্য উৎপাদন। পুরান ঢাকার পোস্তা, ইসলামপুর, কামালবাগের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে এই প্লাস্টিক কেমিক্যাল সাম্রাজ্য। অতিরিক্ত মুনাফার লোভে বাসা বাড়িতেও গড়ে উঠেছে শত শত অবৈধ রিসাইকেল কারখানা, রাসায়নিক গোডাউন। এতে করে পুরো বাতাস হয়ে উঠেছে বিষাক্ত। মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আর অগ্নি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হয়েছে। পরিবেশ অধিদপ্তর বলছে, ব্যবসায়ী চক্রের মবের ভয়ে অভিযান থমকে আছে। রাকিবুল ইসলাম জীবনে তোলা ছবিতে তানজিম শাফিনের রিপোর্ট। রোড কাইটা ড্রেন বানাইতেছে, ওই ড্রেনটা যে সব পানিগুলো নামাইতেছে সব গাঙ্গে এসে পড়তেছে, এই জন্য পানি নষ্ট। এটা ৩৮ বছর ধরে বুড়িগঙ্গার বহুরূপ দেখেছেন মাঝি বদরুদ্দিন। দিনে দিনে নদীর ঘোলা জল কালো হয়েছে চোখের সামনে। তার মতে বুড়িগঙ্গার এই দশার কারণ অনেকটাই আড়ালে। নদীজীবী এই মানুষটি সাক্ষী দিলেন ঢাকার বিষাক্ত সাম্রাজ্যের বাসিন্দা হিসেবে। প্লাস্টিকের কারখানা, দানা কারখানা, কাটার মেশিন কারখানা, এর অভাব নেই। এগুলা যত কারখানা ইসলামবাগ, কামালবাগ এই জায়গার মধ্যেই, মানে পুরান ঢাকার মেন জায়গাটাই এটা।
আমরা খুঁজে বের করতে চাই পরিবেশ দূষণের সেই নেপথ্যচিত্র। বেড়িবাঁধের চান্দিঘাট পোস্তা এলাকা জুড়ে চোখে পড়ে অবৈধ প্লাস্টিক পণ্যের কারবার। প্রশ্ন জাগে, এসবের উৎপত্তি কোথায়? দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা ব্যবহৃত প্লাস্টিক বস্তা ভর্তি করে রাখা হয় ইসলামবাগের বাঁশপুট্টিতে। ওয়ান টাইম প্লাস্টিক, পলিথিন, এমনকি মেডিকেলের বর্জ্য সবকিছুই বাছাই চলে খোলা আকাশের নিচে। সারা বাংলাদেশের মালও এখানে আসে, প্রসেস হয়, এখানে বাছাবাছি হয়। আবার এই জিনিস হইব রিসাইকেল হইয়া, যেমন চায়নারা বানাইতো আর বাংলাদেশে এটা প্রযুক্তি হয়ে পড়ছে। হ্যাঁ, এই জায়গাতেই সারা বাংলাদেশে যায়। প্লাস্টিকের পুনর্জন্ম সরু অলিগলিতে। যে কারখানায় এসব পণ্য উৎপাদন চলছে অধিকাংশের নেই কোনো অনুমোদন বা পরিবেশগত ছাড়পত্র। রাস্তার দুপাশে বস্তায় বস্তায় রিসাইকেল প্লাস্টিক, দানা, রং আর রাসায়নিকের মজুদ। ঘনবসতি এলাকায় ছড়িয়ে আছে পলিথিন, পিভিসি, প্লাস্টিসাইজার, সলভেন্ট সহ নানা দাহ্য রাসায়নিকের মজুদ। দিন শেষে এসব বর্জ্যের শেষ ঠিকানা বুড়িগঙ্গার জল। পোস্তার ঢালে 7 তলা এই ভবনের ভেতরে প্লাস্টিকের কারখানা। ছবি নিতে চাইলে বাধা দেওয়ার চেষ্টা করেন কারখানার মালিক কর্মচারীরা। এটা বাসা না? বাসা সেটা আমি জানি, বাসার এটা তো বাসা না, এটা কারখানা। কারখানা তো বাসার ভিতরেই তো। বাসার ভিতরে কারখানা। পুরানটা তো বোধ হয় এত ভালো করে বাড়ি ঘর করে না, মানে নিউটা নতুন করে কথা, পুরানটা মানে পরিবেশে এরকম। আর সরকারে বলেন যাতে উন্নত করে বাড়ি ঘর করার যেভাবে সিস্টেম ওইভাবে করবার সিস্টেম। এখানে মোট বাইরে দেখলাম 3টা, বাইরের অংশে ওই পাশ থেকে আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে 1, 2, 3, ভেতরে সম্ভবত আরও একটা ফ্যাক্টরি আছে। এখানে প্রচুর পরিমাণে মেশিন, ভারী মেশিন, মাঝারি মেশিন এবং প্লাস্টিকের যেই গুঁড়ো থেকে শুরু করে বিভিন্ন ধরনের কেমিক্যাল, সেগুলো এখানে আছে। পুরো ভবনের নিচতলায় চলছে প্লাস্টিক গলানো, দানা তৈরি আর বিভিন্ন পণ্য উৎপাদনের কাজ। ডিওপি আছে, পাউডার আছে, তারপরে স্টেপলাজা আছে, ওইটাতে মিশায়া রং দেওয়া লাগে, তারপরে অন্যদের আবার এদিকে মালাই, ওই যে মালাইতেছে। একই ভবনে বসবাস করছে অনেকগুলো পরিবার, আর সেই ভবনে চলছে অবৈধ অস্বাস্থ্যকর প্লাস্টিক কারখানা। ঝুঁকি জেনেও বাস্তবতার কাছে অসহায় ভবনের বাসিন্দারা। কামালবাগের অলিগলি জুড়েও আছে এমন শত শত কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে গেছে এক একটি ভবনের দেয়াল। কারখানার শ্রমিকেরও নেই ন্যূনতম নিরাপত্তা। প্লাস্টিক পোড়ানো বাতাসে শ্বাস নিয়ে কাটে তাদের দীর্ঘ কর্মঘণ্টা। 9টার তোলে রাত 9টা তৈরি করি। 12 ঘন্টা? গন্ধটাও লাগে, আবার এই যে আপনার ধুলাবালিতে মানে লাগে, ভিতরে আমি ঘুমাইতে পারি না। কারণ এটা কাজ করে খাইতে হবে, বুঝেন নাই? এখন যদি কাজ করে না খায় তাহলে কি করবো? চুরি করবো? বিস্ফোরক ও আগুনের ঝুঁকি থাকলেও নেই নির্বাপনের ন্যূনতম ব্যবস্থা। তাই শঙ্কা আছে আরেকটি চুরিহাট্টা বা নিমতলির মতো ঘটনার। গ্যাসের বোতল আছে, হালকা পাতলা আগুন লাগলে নিয়ন্ত্রণ করা যাইবে, এতটুকু সেফটি আছে। কিন্তু বড় ধরনের লাগলে এটা তো ফায়ার সার্ভিস আছে। এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এগুলো নিয়ে পারবো না। ঐতিহ্য, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো ঘর নাই এটা উৎপাদন না হয়। চুড়িহাট্টা ট্র্যাজেডির পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও দাহ্য পদার্থের কারখানা, গুদাম অপসারণের সিদ্ধান্ত হয়, কিন্তু সংস্থাগুলো কাজের বদলে দায় চাপাতেই ব্যস্ত বেশি। তাই 2002 সালে সরকার পলিথিন ব্যাগ উৎপাদন নিষিদ্ধ করলেও 2 যুগ পরও তা কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ। প্রতিদিন কারখানা হচ্ছে। ভাই প্লিজ এখন ওনার সাথে কথা বলেন, যেহেতু ওটা ওনার জুরিসডিকশন, ওটা আমি বলতে পারবো। এখানে আমার মতো ডাইরেক্টর 12 জন আছে। তা ডেফিনেটলি, কিন্তু আপনি তো এনফোর্সমেন্ট, মানে আপনার কাছে অভিযোগ আসে কিনা ওই জায়গায় যে বাসাবাড়ির নিচে এরকম একটা অবস্থা? এবং অভিযোগ তো আমার কাছে আসবে না, আমার কাছে আসবে এনফোর্সমেন্টের প্রস্তাব ওখান থেকে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনি কতটা এনফোর্সমেন্টের প্রস্তাব দিয়েছেন ওখানে। ব্যবস্থা গ্রহণে ঢাকা মহানগর কার্যালয় থেকে প্রস্তাব না পাবার অজুহাত দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক। তবে ঢাকা মহানগর পরিচালক জানান ভিন্ন বাস্তবতা। অনেক সফল অভিযানের গল্পও যেমন আছে, তেমনি একই সাথে আমরা কোনো বার ওখানে ব্যর্থ হয়েছি। ওই এলাকার মানুষজন খুবই সংগঠিত, এটা মব সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। যারা অভিযানে যায় তারা নিজেরাও এখন ভয় পায়। এই বিষয়গুলো হচ্ছে আমি গত সপ্তাহে আমাদের পরিচালক এনফোর্সমেন্টের সাথে আলাপ করেছি। আপনি কি ওনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাননি? সেটাই বলছেন, পাননি না? কারণ ওখানে তো লাইসেন্সই দেওয়া হচ্ছে না।
গত 3 দশকে 20,000-এর বেশি প্লাস্টিক কারখানা গড়ে ওঠার তথ্য জানায় প্লাস্টিক প্যাকেজিং শিল্প মালিকদের সংগঠন। তাদের দাবি, পরিকল্পিত শিল্পায়ন ও পুনর্বাসনে সরকারি উদ্যোগের ঘাটতি আছে। আমাদের কামরাঙ্গি চত্বর দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে ওইটাকে আবাসিক করে ওটাকে ক্যান্সেল করা হয়েছে। তো যার জন্য আমরা আবার কেরানীগঞ্জ ওই পার চেয়েছিলাম, তারপর আমাদেরকে সিরাজদি খান দিতে চেয়েছিল, কিন্তু আজও পর্যন্ত আমরা পাইনি। প্রায় 250 ফ্যাক্টরিরা আমরা একটা লিস্ট দিয়েছিলাম, প্লাস ছাড়পত্রের জন্য আবেদনও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো ওই লিস্ট দেখে লেখে তারা আমাদের কাছে অভিযান করেছে। এই ধরনের একটা ফাঁদ গভর্নমেন্টের তরফ থেকে আমরা আশা করি না। ঝুঁকিপূর্ণ এসব কার্যক্রম নজরদারির মধ্যে আনা না গেলে শুধু পরিবেশ আর স্বাস্থ্য নয়, হুমকি তৈরি করবে শহরের নিরাপত্তায়ও, এমন আশঙ্কা অভিজ্ঞদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। এবার ঈদুল আজহার আগে এবং পরে মিলিয়ে অর্থাৎ 21 মে থেকে 2 জুন পর্যন্ত দেশে 292টি দুর্ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 281 জন। নিহতের মধ্যে 34 জন নারী এবং শিশু সংখ্যা 48। রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে 292টি দুর্ঘটনার মধ্যে 141টি মোটরসাইকেল দুর্ঘটনা, 13টি নৌপথ এবং 22টি রেলপথ দুর্ঘটনা। রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ঢাকা বিভাগে 95টি দুর্ঘটনায় 101 জন নিহত হয়েছেন, আর সিলেট বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে, যেখানে 9টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ধাক্কা সামলে ওঠার আগেই সাধারণ মানুষের পকেটে নতুন টান। বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম, চলতি মাসেই তা কার্যকর হবে। সীমিত আয়ের মানুষের পাশাপাশি বড় ধাক্কা আসবে উৎপাদন খাতেও। বাড়বে দৈনন্দিন খরচ। বৈশ্বিক প্রতিযোগিতায় চ্যালেঞ্জের মুখে পড়বেন উদ্যোক্তারা। কৃষিতেও পড়বে বিরূপ প্রভাব, বাড়বে সেচের খরচ। বাতাসে গুঞ্জনটা ভাসছিল বেশ কদিন ধরেই। অবশেষে সত্যি হলো সেই আশঙ্কা। গ্রাহক ও পাইকারি পর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম। এপ্রিল ও জুনে 2 দফায় বেড়েছে জ্বালানি তেলের দাম, যার ধাক্কায় পরিবহন থেকে নিত্যপণ্য সবকিছুই 1 দফা দাম বেড়েছে। জীবনযাত্রার ব্যয় যখন সীমিত আয়ের মানুষের কাছে আকাশচুম্বী, তখন বিদ্যুতের এই বাড়তি দাম অনেকের কাছে মরার উপর খাড়ার ঘা। আয় ব্যয়ের হিসাব নতুন করে কষতে হবে তাদের। ইনকাম বাড়ছে না, কিন্তু সব কিছু দ্রব্যের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। আর বিদ্যুৎটা গুরুত্বপূর্ণ, যেহেতু বললাম বিদ্যুতের দাম বাড়লে সব পণ্যের যেহেতু দাম বেড়ে যায়, আসলেই কষ্টদায়ক হয়ে যাবে সাধারণ মানুষের জন্য। অতীতে বিল আছে আপনার 800-900 টাকা, এখন বিল আসতেছে 800 থেকে মনে হয় আসতেছে এখন 1700 টাকা, তাহলে 800 টাকায় বাড়ছে। যদি আরও বাড়া তাহলে আমাদের তো শোষণের অবস্থা যাইতে থাকবে। বিদ্যুতের দাম বৃদ্ধির বড় ধাক্কা লাগছে অর্থনীতির মূল চালিকা শক্তি শিল্প ও কলকারখানায়। তৈরি পোশাক সহ প্রায় প্রতিটি ম্যানুফ্যাকচারিং খাতের উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা দায় হয়ে পড়বে রপ্তানিকারকদের জন্য। বিদ্যুতের মূল্যটা না বাড়িয়ে হয়তো মানে এখানে তার ভর্তুকি বাড়বে, কিন্তু এখানে ভর্তুকি দিয়ে, কারণ এটা সাধারণ জনগণে, সারা বাংলাদেশের জনগণ এতে এফেক্ট হবে, শিল্প কলকারখানা এফেক্ট হবে, উৎপাদন ব্যাহত হবে। তো এই সব দিক চিন্তা করে সরকারের আমার মনে এইটাকে অন্তত না বাড়ানোই উচিত হবে। পাইকারি পর্যায়ে এবার প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়েছে 1 টাকা 39 পয়সা, আর গ্রাহক পর্যায়ে দাম বেড়েছে প্রতি ইউনিট 1.5 টাকা পর্যন্ত। অর্থনীতিবিদদের মতে মূল্য বৃদ্ধির পদ্ধতি সংস্কার করা গেলে সাধারণ মানুষের উপর চাপ কিছুটা কমতো। বিইআরসির ক্যালকুলেশন মেথডটি, যেটা স্বয়ংক্রিয় বিদ্যুৎ উৎপাদনের জন্য বলা হয়, এটিকে কম্পিটিটিভ একটি রেটে নিয়ে যাওয়া এবং এর ভিতরে যে বিভিন্ন রকমের ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে এটাকে পুরোপুরি একটি কম্পিটিটিভ একটি মূল্য কাঠামোতে নিয়ে যাওয়া, যেটি না করার কারণে প্রায় 15 থেকে 21% বাড়তি মূল্য দিতে হয় ভোক্তাকে। পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি পর্যালোচনার সুযোগ রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ, ঢাকা। দেশের 40টিরও বেশি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সকাল থেকেই ভয়াবহ রোদের তীব্রতা,
কিন্তু তাপমাত্রা অনুযায়ী গরম অনুভূত হচ্ছে কয়েক গুণ বেশি। সবচেয়ে কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সহজে বাড়ির বাইরে বের হচ্ছেন না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আজ থেকে পরবর্তী 48 ঘন্টায় দেশের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে তপ্ত বাতাস শান্ত হবে। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মানুষ হাসপাস করছে গরমে গরমে দেখেন বাজার করতে যাই পুরা কাহিনী গেছে, কঠিন রোদ। গরমে মানুষের খুব দুর্ভোগ, মানুষের ক্লান্ত হয়ে যাচ্ছে, মানুষ কর্ম করতে পারছে না। গরমে কাজ করতে খুব একটু কষ্টই হচ্ছে, রোদ গরম বেশি হলে তো একটু কষ্টই হয়। এবার একটু কুষ্টিয়ার খবর জানতে চাই। সহকর্মী রুহুল আমিন বাবু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাবু, কুষ্টিয়ায় আজ তাপমাত্রা পারদ কততে উঠেছে? আবহাওয়া অফিস কি বলছে? ছোঁয়া, আজকে সকাল 9টার সময় কুষ্টিয়া আবহাওয়া অফিসে যে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে সেটা 29 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল 63 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল। এবং আরও বিশেষ করে যে বিষয়টি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সকাল 9টা এবং 12টার সময় যেটি রেকর্ড করা হয় তাতে কিন্তু এখন প্রায় 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবহাওয়া অফিস রেকর্ড করেছে। এবং যে আর্দ্রতা রয়েছে অর্থাৎ যে ভাবসা গরম সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ সাধারণ মানুষ যে ছায়াযুক্ত কোনো জায়গায় যাবে বা ফ্যানের নিচেও বসবে আসলে সেখানেও কিন্তু মানুষজন তার যে একটি আলাদা রকম একটি গরম সেটি কিন্তু অনুভব করছে, যে কারণে বাতাসেও কিন্তু মানুষের এই স্বস্তিটা, গরম থেকেই স্বস্তি মিলছে না। এবং সবথেকে বড় দুর্ভোগে পড়েছেন যারা শ্রমজীবী এবং কর্মজীবী সাধারণ মানুষ রয়েছে, তারা বাধ্য হচ্ছেন ঘর থেকে বের হতে। তারা বের হচ্ছেন এবং তারা এই তীব্র গরম উপেক্ষা করে তাদের স্বাভাবিক কর্ম চালিয়ে যাচ্ছেন। এবং আরও একটি বিষয় কিন্তু অনেকেই রয়েছে, তারা ছাতা ব্যবহার করছে এবং সেই পাশাপাশি আসলে যে যখন থেকে সকাল 9টার থেকে যে গরমের মাত্রাটা বাড়ছে আসলে তখন মানুষজন কিন্তু ঘর থেকে কম বের হচ্ছেন। এবং যারা খেতে খামারে কাজ করছেন তারাও কিন্তু কাজ করতে কষ্ট হচ্ছে, সেটিও কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। এবং শহর পর্যায়ে আসলে যেরকম পরিবেশ স্বাভাবিক থাকার কথা আসলে সেই ক্ষেত্রেও কিন্তু মানুষের জনজীবন একেবারে অতিষ্ঠ হওয়ার পর্যায়ে রয়েছে। এবং আবহাওয়া অফিস আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, আগামী 72 ঘন্টার মধ্যে কুষ্টিয়াতে কিন্তু যে বৃষ্টি বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে যে কুষ্টিয়াতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি যে বিষয়টি যে এল নিনোর একটি প্রভাব কিন্তু বাংলাদেশে পড়তে শুরু করেছে ইতিমধ্যে। এবং চিকিৎসকরা বলছেন সবসময় আসলে ঠান্ডা পানি বা স্যালাইন জাতীয় খাবার খেতে এবং হিট স্ট্রোক বা ডায়রিয়া এই ধরনের রোগ থেকে বাঁচতে হলে কিন্তু ছায়াযুক্ত জায়গাতে অবস্থান করার জন্য জানিয়েছেন চিকিৎসকরা। সোয়া, অনেক ধন্যবাদ বাবু আপনাকে। দীর্ঘ সময় পর সামান্য বাড়ছে ব্যক্তির করমুক্ত আয়সেবা। মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। গ্রাম থেকে শহর ছড়িয়ে দেওয়া হচ্ছে করজাল। রিফান্ড ব্যবস্থায় আনা হচ্ছে সংস্কার। 2 থেকে 4 মাসের মধ্যে ফেরত আসবে অর্থ। সারা বছরই আয়কর রিটার্ন দেওয়ার পথ খোলা রাখতে চায় এনবিআর। এক্ষেত্রে কর ছাড়ও মিলতে পারে। বিলাসী গাড়িতে বসতে পারে বেশি কর, তবে কালো টাকা সাদা করার সুযোগ এবারও রাখতে চায় এনবিআর। রিমন রহমানের রিপোর্ট। বাড়ছে জীবনযাত্রার ব্যয়, ভোগ্যপণ্য থেকে শুরু করে সেবা, সব ব্যয়ই আকাশচুম্বী। মূল্যস্ফীতি খেয়ে ফেলছে মানুষের আয়। এমন অবস্থায় ব্যক্তি আয়করে কিছুটা ছাড় দিতে চায় সরকার। আসছে বাজেটে কিছুটা বাড়ছে করমুক্ত আয়সীমা। এতে করজালের বাইরে চলে যাবে বিপুল সংখ্যক মানুষ। তবে করযোগ্য আয়ের ক্ষেত্রে 5টি স্ল্যাব তৈরি করেছে এনবিআর। নারী, 65 বছরের বেশি বয়সী মানুষ, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ক্ষেত্রে থাকবে বিশেষ সুবিধা। ইনফ্লেশনের একটা বিষয় আছে। আজকে যিনি 3 লাখ 3.5 লাখ টাকা ইনকামের যে স্ল্যাবটি আছে, যেখানে তাদের কোনো ট্যাক্স দিতে হয় না, সেটি হয়তো আরেকটু বৃদ্ধি করার আছে। আমাদের কর ভিত্তি থেকে যেন আরও এক্সপান্ড করা যায়, যাতে প্রত্যেকে কন্ট্রিবিউট করতে পারেন এবং প্রত্যেকের ভিতরে একটি ফিলোসফির কাজ করে, একটি যেন দৃষ্টিভঙ্গি কাজ করে যে আমরা উই আর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি। প্রান্তিক পর্যায় পর্যন্ত বিস্তৃত হচ্ছে ভ্যাটের জাল। টার্নওভার 50 লাখ টাকার নিচে হলেই দিতে হবে সুনির্দিষ্ট ভ্যাট। প্রতিষ্ঠানকে করতে হবে বিআইএন। ভ্যাটের হার সর্বনিম্ন নির্দিষ্ট হতে পারে 1000 টাকা। রিফান্ড নিয়ে অভিযোগের শেষ নেই। কর দেবার পর তা বেশি হলে ফেরত পাবার ক্ষেত্রে পোহাতে হয় এক রাজ্যের ঝক্কি ঝামেলা। সর্বোচ্চ 120 দিনের মধ্যে এখন রিফান্ড দিতে চায় এনবিআর। এক্ষেত্রে গুরুত্ব পাবে 3টি খাত।
যারা ট্যাক্সের নেটের মধ্যে আছে তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকে, কারণ বিভিন্ন রকম আপনার অডিট হচ্ছে, বিভিন্ন রকম ভাবে সার্ভেলেন্স হচ্ছে। এটা কিন্তু আমাদের মধ্যে একটা ভীতি এবং অস্বস্তির কাজ করছে। তো অ্যাকচুয়ালি কর যারা প্রদান করে একটা কর বান্ধব পরিবেশ কিন্তু তারা এক্সপেক্ট করে, সেই জিনিসটা কিন্তু অ্যাবসেন্ট রয়েছে। সারা বছরই জমা দেওয়া যাবে আয়কর রিটার্ন, বাজেটে আসতে পারে এমন ঘোষণা। আগে দিলে মিলবে কর ছাড় সুবিধা, এর বেশি হলে দেয়া লাগতে পারে অতিরিক্ত 10% পর্যন্ত কর। প্লট, ফ্ল্যাট সহ কয়েকটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই রিটার্নে সম্পদের প্রকৃত দাম দেখাতে হবে। সৌর বা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটা শুনতে পাচ্ছি, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কখনোই মনে করি না যে এই ধরনের একটা ভালো উদ্যোগের ভিতরে ব্ল্যাক মানি ঢুকে এই পুরো উদ্যোগটাকে কলুষিত করবে। আমরা এখনও মনে করি যে সরকারের এই কালো টাকা উদ্যোগে থেকে পুরোপুরি সরে আসা উচিত এবং এটা ন্যায্যতার পরিপন্থী এবং এর ফলে সরকারের কোনো উপকার হয় না, এমনকি এর ফলে যে উদ্দেশ্যে দেওয়া হয় এই উদ্দেশ্য কোনোভাবে আসলে বাস্তবায়িত হয় না। উন্নয়ন, পরিচালন ব্যয় নির্বাহ এবং ঋণ পরিশোধে চাপে সরকার, তাই গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত করা হচ্ছে করজাল। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে পদত্যাগ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন। 2024 সালের 18 আগস্ট তিনি 4 বছরের জন্য বিএসইসি চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। আর 4 জন কমিশনারও পদত্যাগ করেছেন। তারা হলেন মহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুক এবং মোহাম্মদ সাইফুদ্দিন। গত 2 জুন ইআরএফ আয়োজিত অনুষ্ঠানে 2 সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করা হবে, এই ঘোষণা দেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুশরো মাহমুদ চৌধুরী। এরপরই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ 4 কমিশনার পদত্যাগ করলেন। অন্তর্বর্তী সরকারের সময় বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন বিনিয়োগকারীরা। এক বার্তায় পদত্যাগী চেয়ারম্যান জানান, গত 21 মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার খবরটি অসত্য, এমন দাবি করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসছে। এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট 93,67,418টি পশুর কোরবানি হয়েছে, এমনটা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা বিভাগে সর্বাধিক 23,51,666টি পশু কোরবানি হয়েছে। উদ্বৃত্ত ছিল 29,66,000-এর বেশি পশু। মন্ত্রী জানান, দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমেই কোরবানির চাহিদা পূরণ হয়েছে। এটি প্রমাণ করে প্রাণী সম্পদ উৎপাদনে আত্মনির্ভরশীল অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক খামারিরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামীতে দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা। মাংসের দাম না কমার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পশু খাদ্যের দাম বেশি হওয়ায় খামারিদের বেশি দামে বিক্রি করতে হয়। 93,67,418টি পশু এবার কুরবানি হয়েছে। এর মধ্যে গরু মহিষ 48,64,58টি, ছাগল ও ভেড়া 45,02,233টি, অন্যান্য পশু 1,027টি। হামের উপসর্গে গত 24 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেটে প্রাণ গেছে আরও 2 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হল 63 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 57 জন, মোট চিকিৎসাধীন 276 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 25 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 36 জন। হাসপাতালটিতে হামু উপসর্গ নিয়ে ভর্তি আছেন 93 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। আমরা শহীদ শামসুদ্দিন হাসপাতালে আসছি, চিকিৎসা নিতেছি।
আলহামদুলিল্লাহ মোটামুটি এখন একটু সুস্থর দিকে আছে। আমার টিকা দিছি বলতে আমার স্কুল স্মরণ নাই, স্কুলও টিকা দিছে, স্কুলে কি টিকা দিছে তা আমি জানি না। আমাদের হাসপাতালে বা ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে আমি বলবো রোগী ভর্তির হার আমরা বল কিছুটা ঊর্ধ্বমুখী। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলমান বা যারা বাদ পড়েছে শিশু তাদেরকেও নিকটস্থ রুটিন পিআই টিকাদান কেন্দ্রে তাদের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি অল্প কয়েকদিনের ভিতরেই সেটা কমে আসবে। সিলেটে হাম সংক্রমণের আরও খবর জানবো সহকর্মী নাবিল হোসেনের কাছ থেকে। নাবিল, হামে তো বিভাগে প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে মৃত্যুর খবর। এই যে প্রকোপ বাড়ছে, এটা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? ছোঁয়া ঠিকই বলেছেন, প্রতিদিনই আসলে মৃত্যুর খবর আমরা পাচ্ছি এবং চিকিৎসকরা যেটি বলছেন যে ঈদের পর সংক্রমণটা কিছুটা বেড়েছে, অর্থাৎ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে এবং তার কারণ হিসেবে তারা মনে করছেন যেহেতু ঈদে অনেকে আসলে বাড়িতে ফিরেছেন, বাড়ি থেকে অনেকে শহরে আবার ফিরেছেন, এখানে এই যেহেতু সংক্রমণবেদী রোগ হাম, ফলে এখানে ট্রান্সমিশন হতে পারে এরকম শঙ্কা তাদের রয়েছে। এর বাইরে চিকিৎসকরা আরও যেটি বলছেন যে যেহেতু বিশেষ টিকা ক্যাম্পেইনের আসলে 1 মাসের বেশি সময় হয়ে গেছে, তারা আশা করছেন এই জুন মাসের শেষ দিকে এসে সংক্রমণটা কি নিয়ন্ত্রণে আসতে পারে। তবে এখন হাসপাতালে আমরা যাদেরকে দেখছি তাদের বেশিরভাগই আসলে টিকা নেননি, তাদের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, এবং 6 মাসের কম বয়সী শিশুদেরও কিন্তু আমরা হাসপাতালে দেখছি। ফলে তাদের যেহেতু টিকার আওতায় আনা সম্ভব নয়, ফলে তাদের সেই শিশুদের যাতে পুষ্টিহীনতায় না ভুগে শিশুরা, সেজন্য অভিভাবকদের প্রতি তাদের দৃষ্টি রাখার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। ছোঁয়া, অনেক ধন্যবাদ নাবিল আপনাকে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে 28 জনকে পুষণের চেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ছেলে দেয়া 28 জন এখন সীমান্তে শূন্য রেখে অবস্থান করছে। বিজিবি জানায় গত রাত 3টার দিকে নারী শিশু সহ 28 জনকে গোমস্তাপুরের বাঙ্গাবাড়ির সীমান্তের কাঁটাতারের বেড়ার এপারে ঠেলে দেয় বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবির কঠোর অবস্থানের কারণে ঠেলে পাঠানো 28 জন বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে পারেননি। বর্ডারে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। ওদিকে বিজিবি সদর দপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় সীমান্তে বিএসএফ এর 10টি পুষণের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। আমরা সরাসরি যুক্ত হব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল। জুয়েল, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। ছোঁয়া, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ির যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়েই কিন্তু গতকাল ভোর রাত 3টার দিকে আনুমানিক এই সময় কিন্তু আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 28 জন মানুষকে তারা কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে পুশিন করে এবং বিজিবি কিন্তু তখন থেকে কঠোর অবস্থান নেওয়ার কারণে ওই 28 জন যে নাগরিক রয়েছেন তারা কিন্তু নোম্যান্স ল্যান্ডের ওখানে অবস্থান করছেন, অর্থাৎ তারা ভারতেও প্রবেশ করতে পারছে না, আবার বাংলাদেশেও আসতে পারছে না। তারা কিন্তু সেখানে মানবতার জীবনযাপন করছেন। বিশেষ করে বলা যেতে পারে যে বিএসএফ এর এই ধরনের কর্মকাণ্ড আসলে মানবিক দিক থেকে অনেকটা অমানবিক অনেকেই বলছেন। স্থানীয়রা যাদের সাথে আমরা কথা বলছিলাম সেটা কিন্তু অনেকেই বলছে যে এটা অমানবিক বিষয়, কিন্তু যেহেতু তারা ভারতীয় এবং এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক কিনা সেটা প্রমাণ হয়নি, যার কারণে কিন্তু তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং এর মধ্যে কিন্তু 6 জন শিশু রয়েছে, 12 জন পুরুষ এবং 10 জন নারী রয়েছে। তারা এখনও নোম্যান্স ল্যান্ডের ওখানে ঘোরাফেরা করছে। তারা ওই নোম্যান্স ল্যান্ডের 300 গজের কোনো দিকেই তারা প্রবেশ করতে পারছে না। এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আমাদের কাছে নাই। বিজিবি জানিয়েছে যে তারা কঠোর অবস্থানে রয়েছে, তারা এই ধরনের পুশিন কখনোই মেনে নেবে না এবং এইটা তারা কঠোর অবস্থান থেকে প্রতিহত করবে। মানে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। অনেক ধন্যবাদ জুয়েল আপনাকে। নান্দনিক ডিজাইন ও নানান ফিচার সমৃদ্ধ ভিশন ফ্রিজ থেকে বেছে নিন আপনার মনের মতো ফ্রিজ। ভিশন রেফ্রিজারেটর, সব সময় সতেজ খাবার। স্বাগত আর একবার, দেখছেন দুপুরে বাংলাদেশ। দর্শক, এই মুহূর্তে রামিসা হত্যা মামলার বিষয়ে ব্রিফ করছেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। নিকট 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করা হয়। তার নিকট আরেকটি হলো চার্জ গঠনের সময়, আরেকটি হলো 342-এ সাফাই সাক্ষীর সময়, আরেকটি রেয়ার ঘটনা আছে সেটা হলো 340-এর 3-এ সাক্ষ্য দেওয়ার সময়। এই ঘটনার বাইরে আসামি অন্য কোথাও কোনো কথা বলতে পারে না। সেই কথা বললে কি হয়, সেই কথা অন্যের শেখানো কথা হতে পারে, অথবা জেলখানায় যে আসামিরা যাদের সাথে থাকে সহ প্রিজনারদের কুচক্রর
বুদ্ধির একটা অংশ হিসাবে বলতে পারে। আমরা বিশেষ করে 1 নম্বর আসামি সোহেল রানা তার 164 ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথভাবে রেকর্ডকৃত অত্র ট্রাইব্যুনালে পড়ে শোনায়। সেই রেকর্ডকৃত 164 কনফেশনে কোথাও তিনি ডলার নামক শব্দটি উচ্চারণ করেননি। আমরা মাননীয় ট্রাইব্যুনালে বলেছি বিধি বহির্ভূতভাবে 342-এর অধীনে আসামি পরীক্ষার সময় অর্থাৎ সকল ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শোনানোর সময় আসামি যে ডলার শব্দটি ব্যক্তি হিসাবে বলেছে, এটা হয়তো জেলখানায় থাকার কারণে কোনো কুচক্র বা কুচক্রী ব্যক্তি যিনি জেলখানায় তাকে বুদ্ধি দিয়েছেন সেটা দিতে পারেন এবং তার ফলে এটা বলতে পারেন। এগুলো আদালতে বিবেচনার বিষয় নয়। আমরা তারপর আর্গুমেন্ট করেছি এই মামলার ভিকটিম রামিসা আক্তারকে যেভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটিয়ে তার দেহ খণ্ড বিখণ্ড করে। জজ কোর্টে যুক্ত ছিলাম সরাসরি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের খবর এবার। ঘরের মাঠে আলজেরিয়ার কাছে 1-0 গোলে হেরে গেছেন নেদারল্যান্ডস। আরেক ম্যাচে লুক্সেমবার্গকে একই ব্যবধানে হারিয়েছে ইতালি। এদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ মুহূর্তের গোলে নাইজেরিয়ার সাথে 2-2 গোলে ড্র করেছে পোল্যান্ড। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষ, বাজছে বিশ্বকাপের দামামা। দিন কয়েক পরেই পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। তার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো, যেখানে বুধবার দিবাগত রাতে আলজেরিয়ার কাছে 1-0 গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস। ঘরের মাঠ রোটারডামের দেকুইপে ম্যাচের প্রথমার্ধে আক্রমণ পাল্টা আক্রমণেও গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও যখন গোলশূন্য ড্র হবার সম্ভাবনা, তখন ম্যাচের 86 মিনিটে প্রথমবার অরেঞ্জদের জালে বল জড়ায় আলজেরিয়া। ডিবক্সের সামান্য ভেতরে দারুণ এক বাঁকানো শটে দলকে জয়ের ভিত গড়ে দেন আনিস হজ মুসা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। এদিকে ফাঁকা স্লটে প্রীতি ম্যাচ খেলেছে বিশ্বকাপের সুযোগ না পাওয়া দলগুলো। লুক্সেমবার্গের মাটিতে 1-0 জয় পেয়েছে ইতালি। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 49 মিনিটে 20 বছর বয়সী তরুণ পিও এসপোসিতার গোলে লিড নেয় আজজরিরা। সেই গোলেই প্রতিপক্ষের ডেরায় জয় নিয়ে মাঠ ছাড়ে টানা 3 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ইতালি। এদিকে আরেক ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছে পোল্যান্ড। ম্যাচের 23 মিনিটেই তেরেন মফির পায়ে লিড পায় নাইজেরিয়া। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ক্যাচপার পটুলস্কির গোলে সমতায় ফেরে পোলিশরা। দ্বিতীয়ার্ধের 77 মিনিটে হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় সুপার ইগলরা। পেনাল্টিতে পল ওনাওয়াচুর গোলে আবারও লিড নেয় নাইজেরিয়া। এরপর ম্যাচের শেষ মুহূর্তে 95 মিনিটে উইসনিয়স্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। তাতে 2-2 গোলের ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ মিশনকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে ব্রাজিল, যেখানে দেখা যায়নি চোট পাওয়া নেইমারকে। তবে ব্রাজিলের এক মেয়ে হাগর ভবিষ্যৎবাণী করেছে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়ে দেবে সেলেসাওরা। এদিকে বিশ্বকাপের রঙে সেজেছে ব্রাজিলের রিও ডি জেনেরো, যেখানে উন্মোচন করা হয়েছে ফুটবল সম্রাট পেলের মোমের ভাস্কর্য। 11 জুন পর্দা উঠবে রোমাঞ্চকর ফিফা বিশ্বকাপের, যেখানে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম মিশন 14 জুন নিজেদের ইতিহাসে স্বর্ণালী সময় পার করা মরক্কোর বিপক্ষে। সেই লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সেলেসাওরা, যেখানে দেখা মেলেনি ইনজুরিতে পড়া নেইমার জুনিয়রকে। তাতে উদ্বোধনী লড়াইয়ে এই তারকাকে পাওয়া নিয়ে ক্রমেই বাড়ছে শঙ্কাটাও। এদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে এক ফিমেল শার্ক। রিও ডি জেনিরোর বিখ্যাত অ্যাকুয়ারিয়ামের রিতিনহা নামের এক মেয়ে হাঙ্গর বলেছে মরক্কোকে হারিয়ে দেবে ব্রাজিল। বুধবার লাইভ দর্শকের সামনে হাজির করা হয় রিতিনহাকে। পুরনো ঐতিহ্য বজায় রেখে ডুবুরিরা হাঙ্গরটির সামনে দুটি ক্যান নামিয়ে দেন। একটিতে ছিল ব্রাজিলের লেবেল এবং অন্যটিতে মরক্কোর। রিতিনহা সরাসরি বেছে নেয় ব্রাজিলের লেবেলযুক্ত ক্যানটি। বিশ্বকাপ আসলে অবশ্য ভবিষ্যৎবাণী করা এমন অনেক প্রাণী এর আগেও এসেছেন আলোচনায়। বিশ্বকাপের এই জোয়ারে বরাবরের মতোই রিও ডি জেনিরো সেজেছে ভিন্ন আমেজে। টুর্নামেন্টকে উৎসর্গ করে ড্রিমল্যান্ড ওয়াক্স মিউজিয়ামে চালু করা হয়েছে একটি নতুন গ্যালারির, যেখানে উন্মোচন করা হয়েছে ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের একটি মোমের মূর্তি।
লন্ডনের একটি বিশেষায়িত স্টুডিওতে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে ফুটবল কিংবদন্তির এই মূর্তিটি, যা দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো ফুটবল প্রেমী। হেক্সা মিশনে ব্রাজিল এই রঙে কতটা রঙিন করতে পারে সেরা পারফরমেন্সে, তাই দেখার অপেক্ষায় কোটি কোটি সেলেসাও ভক্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।